প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি আশা করছি যে তোমরা যে যেখান থেকে বসে আমার এই ক্লাসটি উপভোগ করছো, তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের নতুন একটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। তো আশা করব তোমরা সবাই আমার সাথে এই ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমার পরিচয় দেব। আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, কালিশপুর, খুলনা। আজ আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই ক্লাসটি আমি আশা করব যে খুবই প্রাণান্তভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই মন দিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করবে। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। আজ আমি তোমাদের যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে বাংলা বানানের কতিপয় নিয়ম। এই বাংলা বানান আমরা কিন্তু প্রত্যেকটি কাজে আমরা কিন্তু ভাষা ব্যবহার করি। এই ভাষার ক্ষেত্রে আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বা শুদ্ধভাবে কিন্তু আমরা লিখতে পারি। আমাদের অঞ্চল ভেদে এক এক জায়গায় কিন্তু এক এক রকমের ভাষা পরিলক্ষিত হয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি। যার কারণে কিন্তু বানানের অনেক তারতম্য দেখা যায়। অনেক জায়গায় আমরা সঠিক উচ্চারণ না করার ফলে কিন্তু বানানগুলো অনেক এলোমেলো হয়ে যায়। তো ঠিক সেরকমই একটি ক্লাস আমার বাংলা বানানের কতিপয় নিয়ম। দেখো, বাংলা বানান দক্ষতার জন্য তোমাদের যেটি করতে হবে সেই করণীয়টি দেখো। কি করতে হবে তোমাদের? প্রথমে হচ্ছে উচ্চারণের উপর অতিরিক্ত নির্ভর হওয়া যাবে না। তারপরে হচ্ছে বানানের অভ্যাস গড়ে তুলতে হবে। সবসময় আমাদের বানানের অভ্যাস গড়ে তুলতে হবে এবং উচ্চারণের উপর অতিরিক্ত আমি নির্ভর হব না। আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে সঠিকভাবে যদি উচ্চারণ না করা যায় তাহলে কিন্তু বানানটা সঠিক হয় না অনেক সময়। তারপর দেখো, এর ভিতরে দেখো অভ্যাস গড়ে তোলার ভিতরে কি কি রয়েছে? বানান ভুলের তালিকা রাখা, অভিধানের সাহায্য নেওয়া, বানানের ক্ষেত্রে অসাবধানতা ও অমনোযোগিতা পরিহার করা। তোমরা কি বুঝতে পারছো আমার এই ক্লাসটি? তো দেখো, শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করার চেষ্টা করতে হবে। লিখন অভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ সবসময় কিন্তু লেখার অভ্যাস করতে হবে। যত লিখবে তত বানানের প্রতি তোমাদের সুদৃষ্টি আসবে এবং এই বানানটা হৃদয়ে গেঁথে যাবে। তারপরে আর এই বানানগুলো ভুল হবে না। নতুন শব্দ শেখা এবং প্রত্যেক দিন বাংলা অভিধান থেকে নতুন নতুন শব্দ তোমাদের শিখতে হবে। এবং তোমরা যদি নিয়ম করে যে প্রত্যেক দিন আমি 10টি করে নতুন শব্দের সাথে পরিচয় হব, সেই 10টি শব্দ লিখতে হবে, সেই 10টি শব্দ পড়তে হবে এবং সেই 10টি শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে সেগুলোও কিন্তু সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপরে দেখো, আরেকটি কথা, মনে রাখার কৌশল অবলম্বন করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের মনে থাকে না। আমরা একই বিষয় আমরা উলট পালট করে ফেলি যে এইটা হবে নাকি এইটা হবে। এই জন্য মনে রাখার শর্ট একটা সংক্ষিপ্ত নিয়ম করতে হবে বা মনে রাখার একটা কৌশল তৈরি করতে হবে, যেটা তোমার নিজের থেকেই করতে হবে। এবং বানানের নিয়ম সাধ্যমতো আয়ত্ত করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কথাগুলো আমি কিন্তু বললাম, এই প্রত্যেকটি কথা যদি তোমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে যদি পালন করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের এই যে বাংলা বানানের যে দক্ষতার জন্য যে করণীয় বিষয়গুলো, এই করণীয় প্রত্যেকটি বিষয় তোমাদের আত্মস্থ করতে পারলে তোমরা কিন্তু বানান সঠিকভাবে লিখতে পারবে। তো দেখো, এবার আমরা চলে যাচ্ছি বাংলা বানানে সর্বোচ্চ শুদ্ধতার জন্য যেগুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের একটু বলবো। তো দেখো, শব্দের উৎস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, শব্দের অর্থ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। এবার দেখো, বাংলা বানানের কতিপয় যে নিয়ম, সেই নিয়মের আমরা এবার প্রবেশ করতে যাচ্ছি। তো তোমরা যদি খাতা কলম নিয়ে থাকো তাহলে পয়েন্টগুলো তোমরা আমার সাথে সাথে যদি একটু লিখে নাও তাহলে তোমাদের খুব উপকার হবে। যেমন দেখো, দূরত্ব বোঝায় না
এরূপ শব্দে রস্যকার যোগে দূর উপসর্গ বা দুযোগ রেফ হবে। যেমন দেখো, অর্থাৎ দূরত্ব বোঝায় না এরূপ শব্দে রস্যকার হবে। আমি কি বুঝাইতে পেরেছি বিষয়টা? অর্থাৎ দূরত্ব বোঝাচ্ছে না এমন শব্দে রস্যকার হবে। যেমন আমি বলি তোমাদের দুরাবস্থা। দুরাবস্থা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, অর্থাৎ খারাপ অবস্থা, দুরন্ত, ছেলেটি দুরন্ত, এখানে কিন্তু রস্যকার হবে। দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্নীতি, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল আর দুর্জয়। দেখো, এইগুলো কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না। এই শব্দগুলোই অবশ্যই রস্যকার হবে। তোমাদের খুব শর্ট ভাবে আমি একটু বলে দিলাম কয়েকটি শব্দ। এই শব্দগুলো তোমরা মনে রাখবে। আর যে শব্দগুলো দূরত্ব বোঝাচ্ছে, যে শব্দগুলো, সেই শব্দগুলো দেখো, এমন শব্দে সর্বদাই দীর্ঘকার হবে। বলো তো কি বলেছি? দূরত্ব বোঝায় এমন শব্দগুলোতে সর্বদাই কিন্তু দীর্ঘকার হবে। অর্থাৎ দূর, তোমার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব কত, এই সমস্ত জায়গা, দূরবর্তী, দূর দূরান্ত, অদূর, দূরত্ব, দুর্বীক্ষণ, এই শব্দগুলো অবশ্যই দীর্ঘকার হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বলতো আমি কি বলেছি? যে দূরত্ব বোঝায় না যেখানে, সেখানে রস্যকার, আর দূরত্ব বোঝায় যেখানে, সেখানে অবশ্যই দীর্ঘকার হবে। এবার দেখো, পদের শেষে জীবী থাকলে দীর্ঘইকার হবে। তোমাদের আমি একটি ক্লাসে বলেছিলাম যে জীবী কথাটি থাকলে সর্বদাই দীর্ঘিকার হবে। যেমন পদের শেষে যদি জীবী থাকে, যেমন চাকরিজীবী, দেখো দীর্ঘিকার আছে দুটোই। পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, আইনজীবী, এইগুলো সর্বদাই কিন্তু দীর্ঘিকার হবে। তবে জীবিকা, এখানে হ্রস্বইকার হবে। তো দেখো কত সুন্দর করে কিন্তু তোমাদের এই ক্লাসটা, দেখো আমি অত্যন্ত শর্ট ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে লাস্টে যদি বা পদের শেষে যদি দীর্ঘইকার থাকে, তাহলে অবশ্যই সেগুলো দীর্ঘিকার হবে। যেমন জীবী থাকলে দীর্ঘিকার হবে, যেমন চাকরিজীবী বলেছি, শ্রমজীবী বলেছি, পেশাজীবী বলেছি, যে কোনো জীবী হোক না কেন সবগুলোই দীর্ঘিকার। তবে শুধুমাত্র মনে রাখতে হবে তোমাদের যে হ্রস্বইকার হবে কোথায়? জীবিকাতে হ্রস্বইকার হবে। এবার দেখো, পদের শেষে যদি বলি থাকে তাহলে হ্রস্বইকার হবে। যেমন কি কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যবলী, এগুলো থাকলেই কিন্তু অবশ্যই হ্রস্বইকার হবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছি? শব্দের শেষে যদি বলি কথা থাকে তাহলে, বা আবলি, বলি বা ব্র্যাকেটে মনে রাখবা, আবলি বা থাকলে কি কার হবে? হ্রস্বইকার হবে, অর্থাৎ সবসময় হ্রস্বইকার হবে। তারপরে দেখো, দন্তস্বয়টা, মূর্ধন্যস্বয়টা ব্যবহার করতে হবে কোথায়, এটা আমি তোমাদের বলবো এখন। বিদেশি শব্দে দন্তস্বয়টাই ব্যবহার করা হয়। যেমন কি, বিশেষ করে ইংরেজি এসটি শব্দগুলো যে যোগে যে শব্দগুলো তৈরি হয় তাকে দন্তস্বয়টা হিসেবে ব্যবহৃত হয়। যেমন পোস্ট, আমরা পোস্ট মাস্টার বলি, অটো স্টার্ট বলি, স্টেশন বলি, বাস স্ট্যান্ড বলি, স্ট্যাটাস, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কথা বলি, মাস্টার বলি, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, বেস্ট, এইসব শব্দগুলো সব সময় তোমরা মনে রাখবে যে দন্তস্বয়টাই ব্যবহার করা হবে। আর শব্দবিধান অনুযায়ী বাংলা বানানে টবর্গীয় বর্ণে মূর্ধন্যস্বয়টা ব্যবহৃত হবে। যেমন কি কি তোমরা মূর্ধন্যস্বয়টার অর্থাৎ শব্দবিধানটা আগে একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম। তারপরেও তোমাদের আমি আবার এই শব্দবিধানের উপর একটি ক্লাস খুব দ্রুতই নেব তোমাদের। অর্থাৎ শব্দবিধানটা হচ্ছে এরকম যে নিয়মে দন্তস্ব মূর্ধন্যর সাথে পরিণত হয় তাকে বলা হয় শব্দবিধান। দেখো, এই শব্দবিধান অনুযায়ী টবর্গীয় বর্ণে সবসময় কি হবে? মূর্ধন্যস্বয়টা ব্যবহৃত হবে। যেমন বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট,
ইত্যাদি, এই শব্দগুলো অবশ্যই মূর্ধন্যটা হবে। তারপরে দেখো পূর্ণ পয়দীর্ঘ মূর্ধন্য রেপ, পূর্ণ ও পুন, অর্থাৎ পুন বিসর্গ, পুন পরশু দন্তান্ন বিসর্গ অথবা পরশু দন্তান্ন যোগ রেপ, এইটা একসাথে হচ্ছে পুনরায় ব্যবহার করা হচ্ছে। পূর্ণ ইংরেজিতে আমরা কি বলি? ফুল বা কমপ্লিট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পূর্ণ। এই শব্দটিতে দীর্ঘকার এবং মূর্ধন্য যোগে ব্যবহৃত হবে, অর্থাৎ দীর্ঘকার ব্যবহৃত হবে। যেমন কি পূর্ণমান, পূর্ণ রূপ, সম্পূর্ণ, পরিপূর্ণ, এই শব্দগুলোই অবশ্যই দীর্ঘকার ব্যবহৃত হবে। আমি কি বলেছি? ইংরেজিতে যেগুলো বলা হয় ফুল, সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট যেটাকে বলা হয়, এই শব্দগুলোতে সবসময় দীর্ঘকার হবে। পূর্ণমান, পূর্ণ রূপ, সম্পূর্ণ, পরিপূর্ণ, দেখো এগুলো কি বলেছি? অর্থাৎ পুরোটা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ ফুল কমপ্লিট যেটা, সেইগুলো বানানে সবসময় দীর্ঘকার ব্যবহৃত হবে। এবার দেখো পুন, অর্থাৎ অনেক সময় আমরা বলে থাকি যে পুনরায় বা পুনঃ পুনঃ, এই কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন ইংলিশে বলা হয় কি রি অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় বলি ফ্রেশের আগে যেমন রিফ্রেশ, তারপরে এরকম অনেক শব্দ আছে, রিকমান্ড ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন পুনঃপ্রকাশ, তারপর হচ্ছে পুনঃ পরীক্ষা, পুনঃ প্রতিষ্ঠা, পুনঃ অর্থাৎ বারবার কিন্তু বলা হচ্ছে যে অর্থাৎ আগের কথা বলা হচ্ছে, আবার শুরু করা, অর্থাৎ পুনরায় যে কথাগুলো থাকবে সেখানে কিন্তু অবশ্যই রস্যকার ব্যবহৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই বিষয়টা তোমাদের আমি বুঝাইতে সক্ষম হয়েছি। দেখো আমি আর কয়েকটি ছোট্ট উদাহরণ তোমাদের আমি দেব। পুনর্জীবিত, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রণ, পুনরুদ্ধার, পুনর্বিচার, তারপর হচ্ছে পুনর্গঠন, পুনর্বাসন, এই শব্দগুলোতে সবসময় রস্যকার ব্যবহার করা হবে। দেখো পদের শেষে যদি এরকম থাকে গ্রস্ত, গয়রফলা দন্ত সহায়তায়, এটি কিন্তু সঠিক নয়, হবে হচ্ছে গ্রস্ত, গয়রফলা দন্ত সহায়তা হবে। যেমন কি বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, তোমরা কোনোদিন ভুলেও গ্রস্ত শব্দটি ব্যবহার করবে না, অর্থাৎ দন্ত সহায়তায় ব্যবহার করবে না, শেষে হবে গ্রস্ত। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দের রস্যইকার হবে, অর্থাৎ অঞ্জলি দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় অবশ্যই শেষে রস্যইকার হবে। যেমন কি অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই শব্দগুলোতে অবশ্যই রস্যইকার ব্যবহার করা হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের কিন্তু বারবার একটা কথা বলেছি যে খাতা নিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করবে। যে ছোট ছোট যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলো কিন্তু খুবই মূল্যবান, এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রাখবে, তাহলে দেখবে যে এই বানান নিয়ে তোমাদের যে সংখ্যা, সেই সংখ্যাগুলো কিন্তু অচিরেই কেটে যাবে। তো দেখো, তবে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের নামের বানানটা হবে গীতাঞ্জলি, দীর্ঘিকার হবে, কিন্তু অন্য শব্দগুলোই সব সময় কিন্তু রস্যিকার হবে। অর্থাৎ আমি যে কথাটি বলেছি যে অঞ্জলি দিয়ে যদি কোনো শব্দ থাকে অবশ্যই রস্যিকার হবে, শুধুমাত্র ব্যতিক্রমটা কি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যদি থাকে সেখানে দীর্ঘিকার হবে, আর অন্য সব জায়গায় কিন্তু তোমার রস্যিকার ব্যবহার করা হবে। তো দেখো আরেকটি নিয়ম তোমরা দেখো, কে অথবা কে এর ব্যবহার, এটা কিন্তু অনেকেই জানে না যে কোথায় কে বসবে এবং কোথায় কে বসবে। এই দুটো কে এর তোমাদের ভিতরে যে মত বিভেদ আছে সেটি আমি এখন দূর করে দেব। প্রশ্নবোধক অর্থে হু, আমরা ইংলিশে বলি যেটা হু বলি, সেটা হচ্ছে কে হবে, অর্থাৎ আলাদা ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি যে হৃদয় কে, হু ইজ হৃদয়, হৃদয় কে, এখানে বলা হবে কয়েকার ব্যবহার করা হবে। প্রশ্ন বোঝায় না এমন শব্দে, অর্থাৎ প্রশ্ন বুঝাবে না। এবার আগেরটা তো আমি প্রশ্ন করেছিলাম যে হু ইজ হৃদয়, হু ইজ তমা,
এই সমস্ত জায়গায় কে হৃদয়। আর এবার এই কেটা ব্যবহার করা হবে কোথায়, দেখো প্রশ্ন বোঝায় না এমন শব্দে কে এর সাথে ব্যবহৃত হবে। যেমন কে, আমি যদি বলি যে নজরুলকে গত ক্লাসে আমি একটি ডাস্টার আনতে বলেছিলাম, এই নজরুলকে আর হু ইজ নজরুল, এটা কি এক জিনিস? বলতো এক জিনিস নয়। ওখানে হচ্ছে প্রশ্নবোধক ক্ষেত্রে কে ব্যবহার করা হবে, আর এখানে কোনো শব্দ বা কোনো কর্তার শেষে কিন্তু এটা ব্যবহার করা আছে। যেমন হৃদয়কে আমি বলছি যে তুমি আগামীকাল স্কুলে অবশ্যই আসবে, এই হৃদয়কে বলছি, অর্থাৎ প্রশ্ন বোঝায় না এমন শব্দে কে এর সাথে ব্যবহৃত হয়। তাহলে কি বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমাদের? অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা উপমা দিয়ে আমি তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তো দেখো এবার আরেকটি নিয়মে তোমরা চলে যাও। বিদেশি শব্দে মূর্ধন্য স এবং মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। বলো তো কি বলেছি নিয়মটা? বিদেশি শব্দে মূর্ধন্য, মূর্ধন্য স এবং স এই তিনটি বর্ণ ব্যবহার করা যাবে না। তার কি দেখো, যেমন আমরা যদি বলি হর্ন, হর্ন বানানে কিন্তু মূর্ধন্য রেফ হবে না, দন্তন্য রেফ হবে হর্ন। কর্নার, আমরা কিন্তু এই বানানগুলো প্রায় ভুল লিখি। তোমরাও কিন্তু আজকের এই ক্লাসটা যারা করবে তারা কিন্তু দেখবে যে তোমাদের কত কিছু অজানা ছিল, সেইগুলো দেখো। হর্ন, হ দন্তন্য রেফ, কর্নার, ক দন্তন্য রেফ আকার র। এরকম দেখো স্টার, আসসালামু আলাইকুম, ইনসান, বাস স্ট্যান্ড ইত্যাদি, এই শব্দগুলো সব সময় তোমরা দেখবে যে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, স ব্যবহার করা যাবে না, মূর্ধন্য ব্যবহার করা যাবে না। তারপরে দেখো ইয়া এর ব্যবহার, আয়া বা এ এর ব্যবহার, এটা বিদেশি শব্দের বাঁকা উচ্চারণে ইয়া অর্থাৎ ওয়াই জফলা না আই জফলা আকার ব্যবহৃত হয়। যেমন এন্ড, এন্ড কি কোন দেশের শব্দ বলতো? এটা অবশ্যই বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। অ্যাড, অ্যাকাউন্ট, অ্যাম্বুলেন্স, অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট, একাডেমিক ইত্যাদি, এই শব্দগুলো সবসময় এ ব্যবহার করা হবে, অর্থাৎ আই জফলা ব্যবহার করা হবে। বিদেশি শব্দের উচ্চারণে এ ব্যবহৃত হয়। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের বিদেশি যে শব্দগুলো আছে তাদের শেষে এই শব্দগুলোতে এ ব্যবহার করা হয়। আমি আরো অনেক উদাহরণ রয়েছে, তোমরা আমি জাস্ট এই উদাহরণগুলো তোমাদের দিলাম যে আমরা প্রায় ব্যবহার করি। অ্যাড বলি, তারপরে হচ্ছে তোমার অ্যাকাউন্ট বলি, তারপরে অ্যাম্বুলেন্স বলি, বিভিন্ন শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখো অবিকৃত বা সরলভাবে উচ্চারণে এ হয়, অর্থাৎ এন্টার। কিছু কিছু ব্যতিক্রম আছে যেটা অবিকৃত ভাবে অর্থাৎ সরল ভাবে। দেখো আমি বলেছিলাম কি এ অথবা এ, দেখো এই যে অবিকৃত ভাবে এইটা হচ্ছে এন্টার, এন্ড, এডিট। দেখো এগুলো কিন্তু আমি ইচ্ছা করেও কিন্তু এডিট বলতে পারছি না, এটাকে আমাকে বলতে হচ্ছে এডিট, এ বলতে হচ্ছে আগে। আর আগের যে শব্দগুলো আমি তোমাদের বলেছিলাম সেগুলো তো অবশ্যই কিন্তু ইয়া ছিল, ইয়া। তো দেখো এবার আমরা 12 নম্বর যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, এই 12 নম্বর পয়েন্টে তোমরা একটু সবাই খেয়াল করে বুঝতে পারবে ইংরেজি বর্ণ এস এর বাংলা প্রতিবর্ণ হবে দন্ত স, অর্থাৎ এস এইচ। শান শব্দগুচ্ছে তালিবস্য হবে। যেমন কি সিট, আমরা যদি বলি এস ইএটি সিট মানে হচ্ছে আসন, আর এস আইটি সিট মানে হচ্ছে বসা। এই বানানগুলো আমাদের কি হবে? তালিবস্য রসিট। আরেকটা দেখো শিট, এস এইচ ডাবল ইটি, এই শিটটা হচ্ছে পাতা বা পেজ। যেমন কি রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে মিশন। এইগুলো দেখো তোমরা যে ইংরেজি এস এর যেটা বলছি এস এইচ হবে অর্থাৎ দন্তস্য হবে, আর শান শব্দ হচ্ছে অবশ্যই তালিবস্য হবে। মনে থাকবে তোমাদের শান যে শব্দগুলো আমি বলেছি, সেশন, মিশন, তারপরে এই শব্দগুলো অবশ্যই কি হবে? তালিবস্য হবে। এবার দেখো আরেকটি শব্দ, তোমরা যারা আরবি ভাষা জানো, আরবি বর্ণ শিন এর বাংলা বর্ণ রূপ হচ্ছে তালিবস্য এবং দন্তস্বয় আকার সা বা সিন, সোয়াদ
এর বাংলা রূপ হবে দন্ত স, অর্থাৎ এর উচ্চারিত রূপ মূল শব্দের মতো হবে এবং বাংলা বানানের ক্ষেত্রে সর্বদাই কিন্তু দন্ত স ব্যবহৃত হবে। যেমন সালাম, শাহাদাত, শামসুল, ইনসান ইত্যাদি। আর আরবি যে শব্দগুলোর কথা আমি বলেছি, আরবি এবং ফার্সি, ইংরেজি ও অন্যান্য ভাষা থেকে যে আগত যে শব্দগুলো আছে সেগুলোতে স ব্যবহার করা যাবে না, মূর্ধন্য ব্যবহার করা যাবে না, দীর্ঘকার ব্যবহার করা যাবে না, ক্ষীয় ব্যবহার করা যাবে না ও মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। এবার দেখো তালিবস্য, মূর্ধন্য স এবং দন্ত স তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হবে। তোমাদের আমি আগে বলেছি যে অবশ্যই তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহার করা হবে, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য স এর ব্যবহার করা যাবে না। অর্থাৎ বাংলা বানানে মূর্ধন্য স ব্যবহারের জন্য অবশ্যই সত্যবিধান, উপসর্গ, সন্ধি সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। বাংলায় অধিকাংশ শব্দের উচ্চারণে তালিবস্য বিদ্যমান থাকে, এমনকি দন্ত স দিয়ে গঠিত যে সমস্ত শব্দ উচ্চারিত হয় সেগুলোর উচ্চারণ কিন্তু তালিবস্য উচ্চারণ করা হয়। দন্ত স এর স্বতন্ত্র উচ্চারণ বাংলায় কিন্তু খুবই কম। আমি অনেক বানান একটু উচ্চারণ করার চেষ্টা করি, দন্ত স উচ্চারণ করার চেষ্টা করি, কিন্তু তোমাদের যে আজকে বোঝানোর চেষ্টা করলাম আমি, এই শব্দগুলো আমাদের সবসময় তালিবস্য উচ্চারণ করতে হবে। তারপরে দেখো দন্ত স এর স্বতন্ত্র উচ্চারণ হচ্ছে, কিছু কিছু বানান আছে যেগুলো দন্ত স এর একেবারে ইন্ডিভিজুয়ালি ভাবে দন্ত স এর উচ্চারণ হবে, সেগুলো হচ্ছে যেমন সমীর। সমীর কথাটি আমরা কিন্তু সমীর বলছি না, কিন্তু অর্থাৎ সমীর। সাপ কথা বলে দিলাম, তুমি আর আসবে না, এই সাপ, বা তার পক্ষে তুমি সাফাই গিয়েও না, এখানে কিন্তু সাফাই বলা যাচ্ছে না। এই সে উচ্চারণ, স্বতন্ত্র যে উচ্চারণগুলো, এগুলো দন্ত স এর ব্যবহার, এগুলো তোমরা লক্ষ্য করছো। যেমন যুক্ত বর্ণ আছে যেগুলো রিকার, রফলা যোগে যে যুক্ত ধ্বনিতে দন্ত স এর উচ্চারণ পাওয়া যায়, সেগুলো আমি বলবো। যেমন স্মৃতি, তোমরা এটা জানো সবাই, সৃষ্টি, স্রোত, আশ্রম, শ্রী, এইগুলো রিকার বা রফলা এর যোগ করে যুক্ত ধ্বনিতে দন্ত স এর উচ্চারণ পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বাকি যে অংশগুলো আছে এটি আমি তোমাদের এর পরের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো আমরা এই পর্যন্ত সমাপ্ত করব। তোমাদের বাকি যে নিয়মগুলো আছে, আরো আমার 2টা ক্লাস তোমাদের লাগবে, যে বাকি 2টো ক্লাস তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। আজকে আমরা বেশ কয়েকটি নিয়ম তোমাদের সামনে আলোচনা করলাম। এই নিয়মগুলো তোমরা যারা নোট করেছো তোমাদের খুবই উপকারে আসবে। তো আর কোনো কথা বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমার ক্লাসের থেকে আমি বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।